মেহেরবানিতে, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, নিজের মোহাব্বতে, আপনারা শব্দগুলো খেয়াল করেন, আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়েছেন, এবং সমস্ত নবীদের নবুয়তের জন্য আমার নবীর নবুয়তকে সে আন্দাজে স্থাপন করেছেন যেভাবে আকাশ মাটির উপরে স্থাপিত। আপনারা বুঝতে পেরেছেন? সেই আন্দাজে করে আমার আল্লাহ নিজেই নাম দিয়েছেন মুহাম্মদ, মানে সব দিক থেকে প্রশংসিত, এবং জ্ঞানের দিক থেকে বলেন, সম্মানের দিক থেকে বলেন, ফজিলতের দিক থেকে বলেন, সব ক্ষেত্রে আমার আল্লাহ নিজে করে নিজে বলেছেন গ্রেট। কি বলেছেন? গ্রেট। আল্লাহ নিজে বলছেন গ্রেট। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ নিজে বলছেন গ্রেট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রেটনেসের পর্তাউটা, এফেক্টটা, ইম্প্যাক্টটা ইনফ্লুয়েন্স করেছে কিসের উপর? নবীর উম্মতের উপর। নবীর উম্মত বেশি, নবীর উম্মত বেশি। কিরকম বেশি? সমস্ত নবীদের উম্মত জান্নাতের কাতারে 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর উম্মত। বুঝতে পেরেছেন? আমার নবীর মুজিজাও, সকল নবীর মুজিজা এক পাল্লাই দিলে আমার নবীর একার মুজিজা, মুজিজাও বেশি, অনুসারীও বেশি, এবং আমার নবীর নবুয়তের যেই আকাশ, সেই আকাশের বিস্তৃতিও কোনো সীমা পরিসীমা নাই। মনে রাখবেন, আবার সীমা পরিসীমা আপনারা বুঝতে ভুল করেন। একটা জিনিস মাথায় রাখবেন, কিছু জিনিস রেলেভেন্ট থাকে। আমি যখন বলছি সীমা পরিসীমা নাই, আপনি আবার লাভ দিয়ে যদি উঠে বলেন শিরিক হয়ে গেছে, আপনি বুঝতেই পারেন না আমি কি বলতে চেয়েছি। যেমন আমি এখন যে স্টেজে বসে আছি, স্টেজটা আপনারা যে জায়গায় বসে আছেন সেই জায়গার তুলনায় এটা একটা অংশ। এই পুরা মাঠের একটা, মাঠটা হচ্ছে একটা কুল, মাঠটা হচ্ছে একটা কুল, মানে এটা একটা পুরো বিষয়, পুরো বিষয়ের অংশ হচ্ছে স্টেজ। বুঝতে পেরেছেন? আমি যদি বলি মাঠটা হচ্ছে সব মিলে আমরা আরবিতে ব্যবহার করি কুল, কুল মানে পুরা বিষয়টা। আচ্ছা বলেন তো, মাঠ স্টেজের তুলনায় বড়, কিন্তু এই এলাকার তুলনায় ছোট না? এই এলাকা মাঠের তুলনায় বড় না, কিন্তু এই এলাকা হালি শহর এলাকার তুলনায় এই এলাকা ছোট না? আপনি যখন বলবেন ও হালি শহর এলাকার হতা হইতে কিন্তু বহুত বড় এলাকা, কিন্তু আমি যদি বলি চট্টগ্রামের তুলনায় হালি শহর কোন পুকুরের মাছ, হ্যাঁ? আবার আপনি বলতেছেন আমি চট্টগ্রামের মতো এত বড় শহর দেখি নাই, তা আপনি শিরিক বলবেন? ও ভাই, আমি যতটুকুন দেখেছি ততটুকুনের ক্ষেত্রে চট্টগ্রাম বড়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম ছোট। বাংলাদেশ এশিয়ার ক্ষেত্রে ছোট, এশিয়া পুরা পৃথিবীর ক্ষেত্রে ছোট, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে পৃথিবী আর কোন পুকুরের মাছ এতটুকু, এতটুকু। আমরা ধরেন এখান থেকে 20-25 ঘন্টা সফর করে আমেরিকায় যায়, আমেরিকা থেকে যদি আরো প্রায় 8 ঘন্টা সফর করে ব্রাজিলে যায়, ব্রাজিলের পর আর কিছু আসেনি, পৃথিবী শেষ। পৃথিবী এরপরে পানি, আল্লাহ পাক জানে আল্লাহ কি সৃষ্টি করেছেন। এই হচ্ছে পৃথিবীর দৌড়, এই হচ্ছে পৃথিবীর দৌড়। আমি যখন বলছি সীমা পরিসীমা নাই, আপনি উঠে শিরিক ফতোয়া দিয়েন না। সীমা পরিসীমা মানি সৃষ্টির ক্ষেত্রে সীমা পরিসীমা নাই, আর যদি আল্লাহর ক্ষেত্রে হয় তো আমার নবী আল্লাহর জন্য জুজ সামান্য, আমার আল্লাহ কুল, কিন্তু আমার নবী আমাদের তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা হালি শহর, আমরা হালি শহর। আল্লাহর জ্ঞানের দুইটা বাউন্ডারি, কয়টা বাউন্ডারি? দুইটা, একটা মা কানা আর একটা ওয়ামা ইয়াকুন, যা ছিল যা হবে। আমি বলছি আমার নবী এই মা কানারও মালিক, মা ইয়াকুনুরও মালিক। এখন আপনি লাভ দিয়ে উঠছেন, কে ও শিরিক করে ফেলছে, দেখছেন কত বড়? না না, আরে ভাই, আল্লাহ তো মা কানা ওয়ামা ইয়াকুনের স্রষ্টা, আপনি আল্লাহকে এই তুলনায় আনতে পারবেন? পারবেন। আপনারা বুঝতে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? এভাবে যখন কারোর সাথে কথা বলবেন এই আন্দাজে সুন্দর করে বুঝিয়ে দেবেন, কারোর সাথে ফাইট করতে যাবেন না, কারোর সাথে কোনোভাবেই কারোর সাথে ফাইট করবেন না, কোনোভাবে ফেসবুকের মধ্যে যত্রতত্র যা মন চায় কমেন্ট করে দিবেন না। ফেসবুক ব্যবহারে বড় সাবধান,
আপনারা জানেন একটা শব্দ আছে প্রপাগান্ডা, নাম শুনেছেন? কি নাম? প্রপাগান্ডা। প্রপাগান্ডাইটা আগে এটাকে আমরা নেগেটিভলি বলতাম, বাজে শব্দ, কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের এই যুগে আপনারা খুব মনোযোগ দিয়ে, বিশেষ করে ইউথরা শুনবেন, তাহলে আপনারা বর্তমান সময়ের অনেক কিছু বুঝতে পারবেন। প্রপাগান্ডা এখন এটা হয়ে গেছে একটা সায়েন্স। প্রপাগান্ডা ইটসেলফ বিকেম এ সায়েন্স। এটা একটা বিজ্ঞান। এটা প্রপাগান্ডা কেমনে করে সেটা জানতে হয়, বুঝতে হয়। সেই জন্য ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ওয়ার্ডে অনেক কোর্সও করা হয়। আপনি প্রপাগান্ডা কেমনে ইউজ করবেন। প্রপাগান্ডা মানে কি? প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য অথবা একেবারে ফ্রড একটা জিনিসকে জাতীয়, লোকাল, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেওয়া, এবং ছেড়ে যখন দিবেন মিডিয়ার মাধ্যমে সেটাতে পলিশ করা, এমনভাবে রং লাগানো যাতে মানুষ ইচ্ছে করলেও বিশ্বাস করতে না পারে। এবং যখন এই একটা জিনিসকে সমাজের সর্বক্ষেত্র থেকে ঢালাওভাবে প্রত্যেক দিন প্রচার করা হবে, অটোমেটিক্যালি এটার মাধ্যমে সামগ্রিকভাবে সাধারণ মানুষ যারা, একটা জনমত তৈরি হয়ে যায়। আপনি কল্পনাও করতে পারবেন না কি হয়ে গেছে। এই জনমত তৈরি যখন হয়ে যায় তখন অটোমেটিক্যালি অনেক বড় বড় রাষ্ট্রের পতন হয়, অনেক বড় বড় লোক চেয়ার থেকে ছিটকে পড়ে, বুঝতেও পারে না। আপনারা বুঝতে পেরেছেন? পুরো সায়েন্সটা বুঝতে পেরেছেন? এখন এই যে বর্তমানে আপনি দেখছেন না ফেসবুকের মধ্যে কুরআন আমাদেরকে বলছে, দেখেন প্রপাগান্ডার ক্ষেত্রে, যদি সায়েন্স অফ প্রপাগান্ডার ফেস করো তুমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন সংবাদ যদি তোমার কাছে আসে বা এমন একটা সোর্স থেকে এসেছে সংবাদটা বিশ্বাসযোগ্য নয়, মানে যিনি সংবাদটা দিয়েছেন উনি বিশ্বাসযোগ্য না, তো আমাকে কি করা হচ্ছে? আমাকে বলা হয় না যে এটা বাদ করে দাও, এটা বলা হয় না। আমাকে বলা হচ্ছে ফাতাবায়ানু, পুরা সংবাদটা ছিঁড়ে ছিঁড়ে দেখো এখানে বিশ্বস্ততার জায়গা কোথায় আছে, এই নিউজটার ওয়েট কতটুকু, এটা তুমি ছিঁড়ে ছিঁড়ে দেখো। কেন? যদি তুমি এভাবে অ্যানালাইসিস না করো, পরবর্তীতে তোমাকে কি করতে হবে? পস্তাতে হবে, শর্মিন্দা হতে হবে। তুমি কি হয়ে যাবে? knowingly unknowingly you would be or you will become part and parcel of that propaganda. তুমি না বুঝে সেই প্রপাগান্ডা তোমার মাধ্যমে ছড়িয়ে পড়বে, তুমি ফাসেকদের খাতায় তোমার নাম উঠে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমাদের, যদি আমি আমাদের সুন্নি অঙ্গনে বলি, কি অঙ্গনে? সুন্নি অঙ্গন। সুন্নি অঙ্গনের মধ্যে আপনি এই যে কিছুদিন ধরে কিছু জিনিস দেখতেছেন না, অবাক বিষয় হচ্ছে, এক্সকিউজ মি, অবাক বিষয় হচ্ছে এই জিনিসগুলো বাজারে আসার সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের কোনায় কোনায় চলে যাচ্ছে। এটা খেয়াল করেছেন? আমি কিন্তু খুশি হয়ে গেছি। কেন? আমি মনে করছি বাংলাদেশের সবাই আমি ভাইরাল হয়ে গেছি। আমার ভাই, আপনি ভাইরাল হন নাই, আপনাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আপনাকে ভাইরাল করে কারা করেছে? একটা নির্দিষ্ট লোক যারা গবেষণার সাথে জড়িত, শিক্ষা দীক্ষার সাথে জড়িত। আপনি তো আর অতটুকু আইডিয়া রাখেন না। আপনি তো মনে করছেন মাহফিলের মধ্যে মুখে তুই তুকারি করলেন, ডিবেটের আহ্বান করলেন, আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন। কিন্তু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে 12টা বাজিয়ে দিয়েছেন এটা আপনি বুঝতে পারেননি। আপনারা সবাই বাসায় গিয়ে যাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে, আপনি তাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। গত 3 বছরের যদি ভিউ রেট দেখেন তো 7 থেকে 8 হাজারের নিচে, কিন্তু এই ভিডিওটা উনি দেওয়ার 2 মিনিটের মধ্যে 100, 200, 300 দেখে ফেলতেছে। কেন? কারণ এখানে আপনার সাথে যাদেরকে আপনি প্রতিপক্ষ মনে করছেন তারা অনেক ধূর্ত, অনেক চালাক, তারা মিশনের কাজ বুঝে, তারা অনেক ডিসিপ্লিন,
তারা ওয়েল অর্গানাইজড, তারা শিক্ষা দীক্ষা রাখে, গবেষণার সাথে জড়িত, তারা আপনাকে ডিবেট করে হারাবে না, তারা প্রপাগান্ডার মাধ্যমে জাতীয় মত গঠন করে কখন আপনাকে স্টেজের বাইরে ফেলে দেবে আপনি বুঝতেও পারবেন না। আপনার যত চিল্লা চিল্লি আপনি স্টেজের বাইরে থেকে করবেন, স্টেজে উঠে করতে পারবেন না। এবার আপনি বলেন ডিবেট 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 চাই, ডিবেট করে বাঁচতে চাই, করেন, কেউ আসবে না আপনার সাথে ডিবেট করতে। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই ভিডিওগুলো আপনি বাসায় যাওয়ার আগ মুহূর্তে শত শত ফেক আইডি থেকে পুরা সবাই মিলে পৃথিবীর ৬-৭ জায়গা থেকে, আমিরাত বলেন, নর্থ আমেরিকা বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, এগুলো তো একটা অর্গানাইজড কাজ। এই কাজগুলো ধারাবাহিকভাবে শেয়ার হয়, শেয়ার হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আপনি কিন্তু খুশি কেন? আপনি মনে করছেন আপনি ভাইরাল হয়ে গেছে, আপনাকে অনেকে চিনতে পারছে। প্রপাগান্ডা কিভাবে করছে দেখেন, এটাকে প্রপাগান্ডা বলে। হয়ে গেছে সবাই। জনমত তৈরি কিভাবে হচ্ছে? মানুষ, মেইন স্ট্রিম সোসাইটি অফ বাংলাদেশ, দোজ হু আর বিজনেসম্যান, যারা প্রফেসর, যারা সায়েন্টিস্ট, যারা শিক্ষিত শ্রেণী, মেইন স্ট্রিম সোসাইটি, ওনারা দেখার পরে ওনাদের ভিতরে কি আসে? দূর, এগুলার খেয়ে দেয় কোনো কাজ নাই, জাহেল মূর্খ। বুঝতে পেরেছেন? আজকে যখন আমি বাস দিয়ে আসতেছিলাম, তো আমি টুপি টুপি খুলে মাস্ক করে ফেলছি যাতে মানুষজন না চিনে, পাবলিক প্লেস অনেক ঝামেলা হয়ে যায়। আমার পাশে বসে একজন এক ধরনের ভিডিও দেখতেছে, দেখে দুইজনে মিলে যেই পরিমাণ গালাগালি করছে, ওই গালাগালি আমি আমার জীবনেও শুনি নাই। দুইজনে যেই পরিমাণ, আমার যতটুকু মনে হচ্ছে তাদের কথাবার্তায় এক্সপোর্ট ইম্পোর্ট করে, চট্টগ্রামের লোক, ভালো ব্যবসা বাণিজ্য করে, তারা বক্তব্যগুলো একজন আরেকজনকে দেখাচ্ছে। যেই পরিমাণ ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে, আমার ইচ্ছে হয়েছে আমি ওই বাস থেকে নেমে যাই। আল্লাহ না করুক সে যদি চিনতে পারে বা চিনেছে, আল্লাহ পাক জানে। জনমত এখন আপনি বুঝতে পেরেছেন প্রপাগান্ডা দিয়ে কি হয়? সেই কিন্তু আপনি কি বিষয়ে ডিবেট করছেন কোনো কিছু চাচ্ছে না। মনে রাখবেন, এখানে আপনি যদি গালিও দেন, আর্ট করে গালি দেবেন। আর্ট আছেন একটা, আপনার ভদ্রতা, নম্রতা, জ্ঞান, চরিত্র সবকিছু ফুটিয়ে তুলবেন, দিতে পারবেন, কিন্তু আর্ট দিয়ে করেন। আপনি যদি এখন 70, 80, 90 এর দশকের মতো করে কথা বলেন, তো আপনি সুন্নিয়তকে প্রপাগান্ডার পাঠ করে 12টা বাজিয়ে ছেড়ে দেবেন। বুঝতে পেরেছেন? আমাদের এখানে কিছুদিন আগে বাহার সিগন্যাল একটা মাদ্রাসার পাগল করে দিয়েছে না, মাইজবান্ডার দরবার শরীফের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, সমুকের বিরুদ্ধে। এই যে আপনি প্রপাগান্ডার পার্ট হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? সবাই মিলে কথা বলছে, কিন্তু আমাদের এখানে কেউ কাউকে দমাচ্ছে না। কেউ যে, কারণ আমাদের এখানে তো লিডারশিপ আছে। তো আপনি কি করলেন? আপনি করেছেন, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, যেই ব্যক্তি এই কথাগুলো বলেছে তার গত 3 বছরে ইউটিউব ভিডিওগুলো ভিউ দেখেন 10 জন, 15 জন, 50 জন, সর্বোচ্চ 200, সর্বোচ্চ 200। কিন্তু যেই আপনি ধরেন আপনি আমার বিরুদ্ধে বলছেন, আমার বিরুদ্ধে বলার পরে কি হয়েছে? আপনার ভিডিওর ভিউ রেট বেড়ে 100K পর্যন্ত গেছে। 100K, এটা কে করেছে? এটা ওই প্রপাগান্ডার লোক। কেন? কারণ তারা আন্তর্জাতিক, জাতীয় যারা আমাদের দেশের মেইন স্ট্রিম, তাদেরকে দেখাতে চাচ্ছে যে এই মূর্খগুলার কাজ দেখেন, এরা ভাষা কি, কথা কিভাবে বলে। তা আপনি কি হয়ে গেলেন? আপনি প্রপাগান্ডার অংশ হয়ে কখন মেইন স্ট্রিম সোসাইটি থেকে সটকে পড়েছেন আপনি বুঝতেও পারেন না। আপনি বুঝতেও পারেন না। এই প্রপাগান্ডাটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইউজ করে। ইরাককে একদিনে শেষ করে নিয়ে নাই সিটিংয়ে থইছেন, কেউ না বুঝে। ইরাকেরও একদিনে শেষ করে দিই না, না কি যে দে আগে ইরাক ইয়েন গরের হইগ প্রপাগান্ডা দিয়ে করে, মিডিয়ার হাজত লাগাই, মিডিয়া হাজ গুজি, মিডিয়া কাজ করার পরে পুরো পৃথিবীর মধ্যে, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে একটা জনমত তৈরি হয়েছে। যখন ওই দেশের লোক ইরাককে ধ্বংস করে দিচ্ছে, তো সেই দেশের লোকের ভিতরে কোনো দয়া পরবশ, দয়া উঠে নাই। কেন? কারণ ইতোপূর্বে তারা জেনেছে যে এই সমস্ত দেশ, এগুলো সভ্যতার জন্য ভালো না। আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। তারপরে বুঝতে পারবেন সুফিয়াই কেরাম কোন প্রপাগান্ডা করেছে, যার কারণে ইসলাম পুরা পৃথিবীর বুকে এভাবে প্রসারিত হয়েছে।
তখন আপনি সুফিয়ায়ে কেরামের প্রপাগান্ডা বুঝবেন। আমাদের এখানে গত বছর খানেক আগে, আপনারা এখানে যদি আমাদের হেফাজত ইসলামের ভাইয়েরা থেকে থাকেন, আমি ছোট করতেছি না, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন। যদি কেউ থাকেন বাসায় গিয়ে চিন্তা করেন, আমার সাথে একমত পোষণ করলে করবেন, না করলে নাই, কোনো অসুবিধা নেই। হেফাজতে ইসলাম মাঠে নেমেছে, ঠিক আছে। ঢাকার মধ্যে আপনি গোড়া নিয়ে তালোয়ার নিয়ে এশক দেখিয়েছেন, দেখে নাই? যিনি দেখিয়েছেন ওনার ইমোশন হয়তো জায়গা মতো ঠিক আছে, ইমোশন তো, কারণ ওনাকে ছোটকাল থেকে যা পড়িয়ে পড়িয়ে বড় করানো হয়েছে, উনি এটারই পার্ট এন্ড পার্সেন্ট। উনি মনে করছে এটা এখন তালোয়ারের দুনিয়া। উনি বুঝতে পারেন না এখন আর তালোয়ারের দুনিয়া নাই, এটা কিসের দুনিয়া? এটা সুইসের দুনিয়া। আপনি বুঝতে পেরেছেন? আপনি ঘোড়া নিলেন, তলোয়ার নিলেন, আন্তর্জাতিক আপনি করেন নাই, আপনাকে দিয়ে করানো হয়েছে। কেন? কারণ আপনি প্রপাগান্ডার অংশ হয়েছেন না বুঝে, প্রপাগান্ডার অংশ হয়েছেন। আমি যদি আজকে এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি, এটা আমার সফলতা। আর বড় ওয়াজের দরকার নাই, এতটুকুন বুঝতে যদি পারেন অনেক কিছু। আপনি করেন নাই, আপনাকে দিয়ে করানো হয়েছে। হয়তো আপনি জানেনও না, আপনার যারা বড় তারা জানে তারা কি করছে, তারা জানে তারা কি করছে। নতুবা এই ধরনের কোনো মাহল তৈরি হলে আমাদের ধর্মীয় দলগুলো তো এমবেসির মধ্যে ঘোরাফেরা করে না? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি করলেন, আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দিয়ে করিয়েছে হয়তো, আই এম নট শিওর। আপনি করার পরে পুরো আন্তর্জাতিক মিডিয়া সেটাকে নিয়ে পুরো পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। জনমত তৈরি হয়েছে কি? সভ্যতার বিপরীতে, বিজ্ঞানের বিপরীতে, ডিসিপ্লিনের বিপরীতে, ডেমোক্রেসির বিপরীতে এই শক্তিটা জঙ্গিবাদী শক্তি, এবং এরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারেন নাই জনমত তৈরি হয়ে কখন আপনি মেইন স্ট্রিমের স্টেজ থেকে সটকে পড়ে গেছেন। আমরা যখন আন্তর্জাতিক দুনিয়াতে গিয়ে কথা বলি, তারা চিন্তা করে এটা তো ডিফারেন্ট কথা, এটা তো ওইটার মতো না, অত এমনই সে হয়ে গেছে এক্সাম্পল। এক্সাম্পল হওয়ার কথা ছিল কার? আমার। কিন্তু আমাকে এক্সাম্পল হতে দেয় নাই, আমাকে এক্সাম্পল হতে দেয় নাই। কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে, কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে। আজকের দিন পর্যন্ত আমি জানিও না আমার কোন বক্তব্য ভুল হয়েছে বা কোন বক্তব্যে এমনি আলোচনার বিরুদ্ধে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? উস্কানো হয়েছে, এবং এই উস্কিয়ে দিয়ে আপনি আন্তর্জাতিক দুনিয়ার মধ্যে নিজের যে অবস্থান সেটা নষ্ট করে ফেলেছেন। এটাকে বলে আর্ট অফ প্রপাগান্ডা। আপনারা আজকে গুগলের মধ্যে সার্চ দিয়ে প্রপাগান্ডা শব্দটার উৎপত্তি এটা কি আরো জানলে আরো অনেক কিছু জানতে পারবেন। এখন সেই কারণে আপনি যখন ফেসবুকে পার্ট হবেন, ফেসবুকের কোনো জায়গায় আপনার মতামত দেবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, মনে রাখবেন এর মাধ্যমে হয় আমার নবীর দ্বীনের খেদমত হবে, নতুবা আমার নবীর দ্বীনের বদনাম হবে, নবীর দ্বীনের বদনাম হবে। আজকে আমরা যার মজলিসে এখানে বসেছি, ওনারা ওনাদের জীবদ্দশা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ওনাদের যে প্রপাগান্ডা, ওনাদের মেজাজে, এলমের, ওনাদের মজলিসে, ওনাদের তবলিগে, ওনাদের দাওয়াতে, ওনাদের শিক্ষার আপনি সামগ্রিকভাবে যদি এটা গ্রহণ করেন, আপনি কোনোভাবেই ধর্মকে নেগেটিভলি পৃথিবীর কাছে প্রেজেন্ট করতে পারবেন না। এরা সেই দিন থেকে পজিটিভ ছিল, আজকের দিন পর্যন্ত পজিটিভ। সেই কারণে আপনাকে বলা হয়েছে গাজালি পড়িও না, গাজালি পড়িও না। আজকে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক প্রত্যেকে গাজালি পড়া যাবে কিনা উনি উত্তর দিচ্ছেন, না গাজালি পড়া যাবে না। দেখছেন কত বড় পণ্ডিত, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। আজকের দিন পর্যন্ত ইউরোপের মধ্যে যত মানুষ ইসলাম কবুল করে, প্রত্যেক মানুষের ইসলাম কবুলের পেছনে অথবা মেজরিটি লোক ইসলাম কবুল করে হয় ইমাম গাজালির কিতাব পড়ে, নতুবা জালালউদ্দিন রুমির কিতাব পড়ে, অথবা আল্লাহর কোন ওলির সংস্পর্শে এসে, কোন মৌলবীর সংস্পর্শে এসে না।
আমরা জানি, আমরা খেদমত করি, আমরা জানি না। আমাদের মজলিসও লোক ইসলাম কবুল করে, কিন্তু মেইন স্ট্রিম সোসাইটি না। মেইন স্ট্রিম সোসাইটি মানে শিক্ষিত সমাজ, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, এদেরকে আপনি জ্ঞান দিয়ে বশ করতে পারবেন না, এদেরকে নজর দিয়ে বশ করতে হয়। তাইলে কিছু জ্ঞান বলে বলে, কিছু জ্ঞান নজরে নজরে। বুঝতে পেরেছেন? বড় বড় পণ্ডিত আসে না আউলিয়া ইকরামের দরবারে, বড় বড় পণ্ডিত উলামায়ে রব্বানির মজলিসে বসে, বুঝতে পেরেছেন? কিন্তু 2-3 মিনিট বসার পরে কি হয়ে যায়? কায়দা হয়ে যায়। স্বাভাবিকভাবে যারা বড়, ধরেন কেউ রাজনীতি করে, কারো কাছে এলম আছে, কারো কাছে টাকা পয়সা আছে। এই তিনটা এমন জিনিস যেটা মানুষের ব্যবহার পরিবর্তন করে ফেলে, যেটা মানুষের আদা স্বভাব প্রকৃতি মেজাজ পরিবর্তন করে, মোস্টলি মানুষকে অহংকারী করে ফেলে। মোস্টলি সেটা জ্ঞান হোক, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, ঢাকা ইউনিভার্সিটির ইভেন লেকচারার যারা, স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলার পরে কনভিন্স হবে, কথা বলার আগ পর্যন্ত উনি আমার সাথে কথা বলতে চাইবেন না। কেন? উনি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার। বুঝতে পেরেছেন? জ্ঞান, টাকা পয়সা, টাকা পয়সা তো মানুষকে 90 ডিগ্রি চেঞ্জ করে ফেলে। আর হচ্ছে রাজনীতি। আপনি যখন রাজনীতির একটা পোস্ট হোল্ড করবেন, পোস্ট যত বড়, মেজাজের মধ্যে অহংকারও তত বেশি। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু সবচেয়ে বেশি অহংকারে পড়ে যায় কারা বলেন না? আলেম। কারা? আলেম। ইমাম গাজালি একটা কিতাব লিখেছে কিসের উপর? অহংকারীদের উপর। সেই অহংকারী উনি বলেছেন 4 শ্রেণীর লোক অনেক অহংকারী। প্রথম শ্রেণীতে কাকে রেখেছেন জানেন? আমাদেরকে। যদিও আমরা তো আলেম না, আমরা তো ছাত্র। আলেমদেরকে প্রথম কাতারে রেখেছে। কেন? কারণ এলম যখন কারো ভিতরে ঢুকে, সে অনেক কিছু নিয়ে একসাথে ঢুকে। এলম একা কারো সিনার ভিতরে ঢুকে না।